জেরেমি ডোকু ইজ অ্যান এনিগমা। তিনি যখন রেনেতে ছিলেন তখনও আমরা সেটা জানতাম। এরপরও যখন উনি ম্যানচেস্টার সিটিতে আসলেন তার প্রতিভার ঝলক দেখিয়ে তখনও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে পেপ গার্দিওলার হাতে কত বড় একটা রত্ন চলে এসেছে। যে রত্নকে চাইলেই পেপ গার্দিওলা ঘষে মেজে বিশ্বের অন্যতম সেরা তারকা, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন। তার মধ্যে ওই রনেসটা ছিল, তার মধ্যে ওই ইগারনেসটা ছিল, শেখার আগ্রহ আমরা যেটাকে বলে থাকি। তার ড্রিবলিং অসাধারণ, সব সময় এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার ড্রিবলিংয়ের স্পিড, তার ড্রিবলিংয়ের অ্যাক্সেলারেশন, তিনি ডান দিকে ড্রিবল করবেন নাকি বাম দিকে ড্রিবল করবেন, ডান দিকে অ্যাক্সেলারেট করে সামনে এগিয়ে যাবেন নাকি বাম দিকে অ্যাক্সেলারেট করে সামনে এগিয়ে যাবেন, এই আনপ্রেডিক্টেবিলিটি তার খেলার স্টাইলটাকে ডিফাইন করেছে সবসময়, যে কারণে ডান দিকে বাম দিকে যে কোনো জায়গাতে কিন্তু তাকে খেলানো যায়। কিন্তু পেপ গার্দিওলা প্রিডমিনেন্টলি তাকে বাম দিকেই খেলাচ্ছেন এবং বাম দিকে তার খেলার স্টাইল দেখে আসলে কখনো কখনো একটু হতাশ লাগতো। সেটা ম্যানচেস্টার সিটির সাপোর্টার যারা রয়েছেন তাদের তো একটু হতাশ লাগতোই, বিকজ তাদেরই খেলোয়াড়। অন্যান্য যারা নিরপেক্ষ সাপোর্টার রয়েছেন তাদেরও কিন্তু একটু হতাশ লাগতো, বিকজ ওই যে এক্সপ্লোসিভনেসটা ছাড়া বা ওই যে ড্রিবলিং স্কিলটা ছাড়া তার খেলার মধ্যে ওই এন্ড প্রোডাক্টটা কিন্তু ছিল না। ম্যানচেস্টার সিটির সাপোর্টাররা এর আগেও বিভিন্ন সময়ে এটা নিয়ে আক্ষেপ কিন্তু তারা করেছেন যে ডোকু ইজ ফ্যান্টাস্টিক, দের ইজ নো ডাউট, বাট তার এন্ড প্রোডাক্ট নাই। অ্যাট দি এন্ড অফ দ্য ডে তার গোল এবং অ্যাসিস্ট সংখ্যা আমরা দেখি না সেভাবে, যতটা না তার মতো কোয়ালিটির উইঙ্গারের থাকার কথা, অত বেশি গোল বা অ্যাসিস্ট কিন্তু আমরা দেখি না। বিকজ অনেক সময় দেখা যায় যে ডি বক্সে ঢুকে গেলে তার ডিসিশন মেকিংয়ে কিছু সমস্যা থাকে, তিনি পাস করবেন না শুট করবেন নাকি ড্রিবল করবেন, এটা নিয়ে তিনি অলওয়েজ একটু কনফিউশনে থাকতেন, যে কারণে কিনা গত এক বছরের বিভিন্ন সময় আমরা তার মধ্যে একটা ইনকনসিস্টেন্সি কিন্তু দেখতে পেয়েছি। এই যেমন ধরেন এই সিজনে ফার্স্ট লিভারপুলের এগেনস্টে যখন ম্যানচেস্টার সিটি খেলতে নেমেছিল তখন কনর ব্র্যাডলির এগেনস্টে অসাধারণ খেলেছিলেন জেরেমি ডোকু, এবং আমাদের কাছে মনে হয়েছিল যে ওই ফর্মটা যদি উনি বজায় রাখতে পারেন দেন হি ক্যান বি দ্য বেস্ট লেফট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পরবর্তী বেশ কিছু ম্যাচে ডোকুর মধ্যে ওই ঝলকটা আমরা কিন্তু দেখতে পাইনি, বিকজ তার খেলার মধ্যে ওই ইমপ্রুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছিলাম না। তার মধ্যে ওই ড্রিবলিং স্কিলটা তো ছিলই, তার মধ্যে ওই স্মল স্পেসে অ্যাক্সেলারেশনটা তো ছিলই, ওই আনপ্রেডিক্টেবিলিটিটা তো ছিলই, কিন্তু ওইটার বাইরে ওই এক্স ফ্যাক্টরটা ডোকু আনতে পারছিলেন না, গোল এবং অ্যাসিস্ট সংখ্যা বাড়াতে পারছিলেন না। সো পেপ গার্দিওলা অ্যাজ হি অলওয়েজ ডাজ, তিনি তার প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে কাজ করেছেন এবং প্রত্যেকটা খেলোয়াড়ের আউটপুট বাড়ানোর ক্ষেত্রে সবসময় সহযোগিতা করে থাকেন। সো ডোকুও সেটার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে এই গত কয়েক মাসে ডোকুকে নিয়ে পেপ গার্দিওলা যে কত ইন্টেন্সলি কাজ করেছেন সেটাই কিন্তু আমরা গত এই 1-1.5 মাসে বুঝতে পারছি। বিকজ এই যে সিজনের এই শেষ সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর ম্যানচেস্টার সিটি, ফর আর্সেনাল, ফর এভরি টিম, স্পেশালি ফর ম্যানচেস্টার সিটি, বিকজ তারা যদি শেষের এই কয়েকটা ম্যাচ না জিততে পারে তাহলে চোখ বন্ধ করে আর্সেনাল শিরোপা জিতে যাবে। অ্যান্ড এই মহাগুরুত্বপূর্ণ সময়ে জেরেমি ডোকু ম্যানচেস্টার সিটির অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন, যিনি কিনা শুধুই ড্রিবলিং করতে পারেন না, যার কিনা শুধুই স্পিড নেই, যার এখন প্রপার ডিসিশন মেকিং স্কিলও রয়েছে, যিনি কিনা ডি বক্সের মধ্যে ঢুকে একদম ঠান্ডা মাথায় নিশ্চিত করতে পারেন যে তিনি শুট করবেন নাকি পাস দিবেন নাকি ড্রিবল করবেন। তাকে ওই কনফিউশনের মধ্যে আর থাকতে হয় না। হি ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট হিজ অ্যাকশনস, হি ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট হি গোনা ডু ইনসাইড দ্য ডি বক্স অর আউটসাইড দ্য ডি বক্স। এটাই ম্যানচেস্টার সিটির আশা এখনো বাঁচিয়ে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার জন্য। আর্সেনাল এখনো এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু ম্যানচেস্টার সিটি যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত হারার আগে হারতে চাচ্ছে না, এটার পেছনে এখন সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আর্লিং হালান্ড বা অ্যান্তোয়ান সেমেনিও বা রায়ান শেরকি এদের নয়, বরং জেরেমি ডোকু ইজ লিডিং দ্য চার্জ ফর ম্যানচেস্টার সিটি। সো আমি ওইটাই বলছিলাম যে জেরেমি ডোকুর খেলার ইমপ্রুভমেন্ট যে কত হয়েছে, এবং এই ইমপ্রুভমেন্টের অন্যতম প্রধান কারণ যেটা কিনা সবসময় ছিল সেটা হলো গিয়ে লেফট ব্যাক নিকো ওরাইলির সঙ্গে তার কম্বিনেশন। এই সিজনের শুরু থেকেই বিভিন্ন সময় আমরা কিন্তু ডোকুর সাথে ও রাইলির ওই কম্বিনেশনটা দেখছিলাম। রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচে দেখেছি, আবার লিভারপুলের এগেনস্টে ম্যাচে কিন্তু আমরা দেখেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল ওই জিনিসটা কনসিস্টেন্ট ছিল না। বাট সিজনের এই পর্যায়ে এসে জেরেমি ডোকু এবং নিকো ও রাইলির কম্বিনেশনটাই কিন্তু ইভেনচুয়ালি ম্যানচেস্টার সিটিকে স্বপ্ন দেখাচ্ছে যে না, শেষ মুহূর্তে একদম অবিশ্বাস্য কিছু একটা ঘটলেও ঘটতে পারে, এবং সেটা যদি হয় সেটা ডোকু এবং ওরাইলির এই কম্বিনেশনের কারণে কিন্তু হবে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে সিজনের এই পর্যায়ে, সিজন যখন শেষ হতে থাকে তখন এই শেষ ম্যাচগুলো টানা জেতার জন্য ম্যানচেস্টার সিটি একজন বা দুজন খেলোয়াড়ের কম্বিনেশনের উপর অনেক বেশি ডিপেন্ড করে। এর আগের বছরগুলোতে আমরা দেখতাম যে কেভিন ডে ব্রুইনে এবং ইলকাই গুন্দোয়ানের একটা কম্বিনেশন সবসময় কিন্তু দেখা যেত, যে সিজনের এই সময়টাতে, এই মহাগুরুত্বপূর্ণ সময় কেডিবি এবং গুন্দোয়ানের কম্বিনেশন অনেকগুলো গোল উপহার দিয়েছে এবং মহাগুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উপহার দিয়েছিল ম্যানচেস্টার
ম্যানচেস্টার সিটিকে। সো এখন ম্যানচেস্টার সিটিতে ডে ব্রুইনেও নাই এবং ইলকাই গুন্দোয়ানও নাই। সো এই সিজনে আমার কাছে মনে হচ্ছে যে ওই কম্বিনেশনের ব্যাপারটা সবচেয়ে সফলভাবে রেপ্লিকেট করছেন জেরেমি ডোকু এবং নিকো ওরাইলি, এবং এই কম্বিনেশনের কারণেই কিন্তু ম্যানচেস্টার সিটির লেফট সাইড এখন অনেক বেশি স্ট্রং, এবং কাইন্ড অফ ম্যানচেস্টার সিটির অ্যাটাক একটু লপ সাইডেড হয়ে যাচ্ছে, বিকজ ম্যানচেস্টার সিটির সেন্ট্রাল স্পেস এবং রাইট সাইডেড স্পেস কিন্তু লেফট সাইডেড স্পেসের মতো এত বেশি প্রোডাক্টিভ হচ্ছে না, বিকজ অফ দি এমার্জেন্স অফ জেরেমি ডোকু অ্যান্ড নিকো ওরাইলি। সবচেয়ে মজা যে জিনিসটা লাগছে, সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা লাগছে ডোকুর খেলার ব্যাপারে, সেটা হলো কি তিনি যখন সাইড লাইনে চলে যাচ্ছেন এবং যখন নিকো ওরাইলি লেফট ব্যাক থেকে ইনভার্ট করে যখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছেন এবং লেফট হাফ স্পেসগুলোকে যখন অ্যাটাক করছেন ওরাইলি, তখন ওরাইলির রানগুলোকে স্পট করে জেরেমি ডোকু একদম সাথে সাথে পাস দিচ্ছেন। তিনি কিন্তু আরও বাড়তি দু একটা ড্রিবল করার জন্য, আরও বাড়তি দু একটা ড্রিবল করে সমর্থকদের বাহবা পাওয়ার জন্য কিন্তু বসে থাকছেন না। তিনি যদি দেখেন যে না নিকো ওরাইলি প্রপার সময় আন্ডার ল্যাপিং করে বক্সের মধ্যে ঢুকে যাচ্ছেন এবং নিকো ওরাইলির গোল করার সম্ভাবনা তার থেকে বেশি, তিনি সাথে সাথে কিন্তু পাস দিয়ে দিচ্ছেন। সো এই যে আনপ্রেডিক্টেবিলিটি তার খেলার এই স্টাইলের মধ্যেও, আগে ডোকুর আনপ্রেডিক্টেবিলিটি কোথায় ছিল, যে তিনি ড্রিবলিংটা ডান দিকে করবেন নাকি বাম দিকে করবেন, বা অ্যাক্সেলারেট করে উনি ডান দিকে চলে যাবেন নাকি বাম দিকে চলে যাবেন। আগে ডোকুর খেলার স্টাইলের মধ্যে আনপ্রেডিক্টেবিলিটিটা শুধু এই দুটো ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেটা নয়। এখন আনপ্রেডিক্টেবিলিটি হয়েছে যে তিনি ড্রিবল করবেন নাকি পাস দিবেন, সেই পাসটা শর্ট পাস হবে নাকি লং পাস হবে। সো আগে এই জিনিসটাই ডোকুর একটা ঘাটতি ছিল, যে ফাইনাল পাস তিনি ঠিক সময় দিতে পারতেন না, বা গোল পোস্টের সামনে তিনি প্রপারলি শুট করতে পারতেন না। শুটিংয়ের ব্যাপারটাও তার অনেক ইমপ্রুভ হয়েছে, এবং ওই শুটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা আনপ্রেডিক্টেবিলিটি দেখতে পাচ্ছি, যে গোলকিপার আগে থেকে ঠাওর করতে পারেন না, প্রতিপক্ষের যিনি গোলকিপার থাকেন, যে ডোকু কোন দিকে শটটা মারবেন, বিকজ তার বডি পজিশনিং থেকে শুরু করে তার কাটব্যাক, তার ড্রিবলিংয়ের অ্যাঙ্গেল সব কিছু মিলিয়ে এই আনপ্রেডিক্টেবিলিটিটা সৃষ্টি করে, এবং গোলকিপার কনফিউজ থাকে যে ডোকু বক্সের মধ্যে থেকে এক্স্যাক্টলি কোন দিকে শট মারবেন। সো এই সব গুণগুলো যে ফ্লারিশ করছে, এই সব গুণগুলো যদি একটা দীর্ঘ সময় ধরে ফ্লারিশ করতে থাকে এবং ডোকুর মধ্যে এই ইমপ্রুভমেন্ট যদি কন্টিনিউয়াসলি আমরা দেখতে থাকি, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারবো যে সামনে কয়েক বছরের মধ্যেই হয়তো বা ডোকুও ব্যালন ডিওর জিততে পারেন, ইউ নেভার নো। এবং এই সিজনের এই সময় ডোকু এত বেশি সাকসেসফুল হয়েছেন যে প্রতিপক্ষর কোচরা তার দিকে উইঙ্গার না খেলিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাচ্ছেন। এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। এর আগে গত ম্যাচে এভারটনের এগেনস্টে যখন ম্যানচেস্টার সিটি 3-3 গোলে ড্র করেছে, তখন এভারটন কিন্তু রাইট উইংয়ে কোনো প্রপার উইঙ্গার খেলায় নেই, খেলিয়েছে মার্লিন রোরকে, যিনি কিনা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। সেম গোজ ফর দ্য ম্যাচ এগেন্স্ট ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ড ম্যানচেস্টার সিটির এগেন্স্টে একদম প্রপার 4-4-2 ফরমেশনেই খেলেছে, এবং এই 4-4-2 ফরমেশনে ডান সাইডের মিডফিল্ডারের জায়গায় কোনো রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গারকে খেলাননি ব্রেন্টফোর্ডের কোচ, বরং খেলেছেন ইয়োহর ইয়ারমোলিউককে, যিনি কিনা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। অর্থাৎ এই জিনিসটা স্পষ্ট যে জেরেমি ডোকু এবং নিকো ওরাইলির এই কম্বিনেশনটাকে আটকানোর জন্য একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের উপরেই ভরসা রাখছেন প্রতিপক্ষের কোচ। এটা ডোকুর সামর্থ্যের অনেক বড় একটা সার্টিফিকেট। আসলে ডোকু যখন সাইড লাইন থেকে ইনসাইড অর্থাৎ ভেতরের দিকে যখন ড্রিবল করতে থাকেন, ড্রিবল করার পরে ডি বক্সের মধ্যে সতীর্থদের সঙ্গে তার যে 1-to-1 যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাও কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। সো এরকম অনেকগুলো অ্যাসপেক্টেই কিন্তু ইমপ্রুভমেন্ট দেখাচ্ছেন জেরেমি ডোকু। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এখন আমার মতে যেটা মনে হয়, আরও একটা জায়গাতে তিনি যদি ইমপ্রুভ করতে পারেন, তাহলে তিনি একটা প্রপার বেস্ট লেফট ফিঙ্গার হয়ে উঠতে পারেন বলে আমার বিশ্বাস। সেটা হল ডোকুর পায়ে যখন বল থাকে তখন উনি একটা ইনিশিয়াল একটা এক্সেলারেশন দিয়ে তার মার্কারকে ছিটকে ফেলেন, সেটা সে 4 মিটার বা 5 মিটার এরকম একটা ডিস্টেন্স তিনি অতিক্রম করেন ওই বার্স্ট অফ স্পিড দিয়ে। কিন্তু এরপরে তাকে যদি বলা হয় যে না তুমি দীর্ঘ সময় ধরে বলটা ক্যারি করো, বা তাকে যদি বলা হয় যে না তুমি সেই কেভিন ডে ব্রুইনিয়ার মতো একটা ট্রানজিশন সিচুয়েশন সৃষ্টি করো যেই সিচুয়েশন থেকে ম্যানচেস্টার সিটি গোল করতে পারে, ওইটা এখনো ডোকু করতে পারছেন না। এটা আমার কাছে মনে হয়েছে যে ডোকুর খেলার স্টাইলের এখনো একটু খামতি রয়েছে। সো পেপ গার্দিওলা যেভাবে ডোকু প্রজেক্ট নিয়ে এগিয়ে চলেছেন, সেই খামতিটাও কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আর সেটা যদি হয় তাহলে ম্যানচেস্টার সিটি আরও বেশি শক্তিশালী হবে, জেরেমি ডোকু খেলোয়াড় হিসাবে আরও বেশি শক্তিশালী হবেন, এবং যে জিনিসটা বললাম যে তার পক্ষে ব্যালন ডিওরের মতো পুরস্কার জেতার সম্ভাবনা অবশ্যই অবশ্যই রয়েছে। সো দেখা যাক ডোকুর এই দুর্দান্ত ফর্ম এবং ডোকু নিকো ওরাইলি অ্যাক্সেসটা কি ম্যানচেস্টার সিটিকে সিজনের শেষে অবিশ্বাস্যভাবে আবারও আর একটা প্রিমিয়ার লিগ জিতিয়ে দেয় কিনা আর্সেনালকে টপকে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন জেরেমি ডোকুর এই ফর্ম এর পুনরুত্থান সম্বন্ধে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।